President Hosni Mubarak, who had been in Mubarak deposed. Egypt's 18-day. The Arab Spring timeline began in Tunisia. আজকে আমরা কথা বলবো আরব বসন্ত অথবা আরব স্প্রিং কিভাবে বাংলাদেশের নতুন স্বাধীনতা 2.0 এর সাথে সম্পৃক্ত সেই বিষয়ে। চলেন ভিডিওটা স্টার্ট করি। সো 17 ডিসেম্বর 2010 হচ্ছে তৎকালীন আরবে ছাত্র জনতা মিলে যে নতুন গণজাগরণের ডাক দেয় সেটাকে বলে আরব স্প্রিং। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এটাকে কেন বসন্তের সাথে তুলনা দেওয়া হয়েছে। তখনকার সময়ে তারা মনে করেছিল যে এই গণজাগরণের মাধ্যমে অথবা এই আন্দোলনের মাধ্যমে শহরে এক নতুন বসন্তের আবির্ভাব ঘটবে। তো সেখান থেকে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে আরব স্প্রিং। ইম্পর্টেন্ট 4টা দেশ হচ্ছে সেই আন্দোলনে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিল। তারা হচ্ছে লিবিয়া, ইয়েমেন, তিউনিসিয়া এবং ইজিপ্ট। 1981 সাল থেকে 2010 দীর্ঘ 30 বছর তৎকালীন ইজিপ্টের প্রেসিডেন্ট ছিলেন হোসনি মোবারক। সেই সময়টাতে ইজিপ্টের একটা বিখ্যাত জায়গা ছিল তাহারির স্কয়ার। সেই চত্বরের পাশে ছিল একটা সাইবার ক্যাফে। সেই সাইবার ক্যাফেতে খালিদ নামে একজন যুবক হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেয় তৎকালীন ওই সময়টাতে, যেটা বিপুল পরিমাণে ভাইরাল হয়। সেই বিষয়বস্তু ছিল ওই সময়টাতে নার্কোটিক্স কিংবা ড্রাগসের কারণে একটা মামলায় কিছু আসামিকে তৎকালীন ইজিপ্ট পুলিশ ধরার পরে ব্যাপক পরিমাণ অর্থের বিনিময়ে সেই আসামিগুলোকে ছেড়ে দেয় এবং সেটাকে প্রতিবাদ জানাতে যেয়ে ওই লোকটা যখন পোস্ট করে, পুলিশ পরবর্তীতে তাকে খুঁজে বের করে কিন্তু ব্যাপক উত্তম মধ্যম দিয়ে আলটিমেটলি লোকটা মারা যায়। সেখান থেকে ছোট ছোট ক্ষোভ ছিল জনতার মাঝে হচ্ছে পুঞ্জীভূত, সেটা একদম বার্স্ট হয় এবং জনগণ কিন্তু রাজপথে নেমে যায়। রাজপথে নামার পরে যেটা দেখা যায় যে হোসনি মোবারক জনগণকে ডিফেন্ড করতে যায় তার একনায়কতন্ত্রের ক্ষমতা দিয়ে, এবং জনগণ ওই সময়টাতে তখন নতুন স্লোগানের আবির্ভাব ঘটায়, সেটা হচ্ছে একনায়কতন্ত্র হাটাও, দেশ বাঁচাও। এবং সেখান থেকে শুরু হয় আরব স্প্রিং এর প্রথম স্টেপ, যেটা পরবর্তীতে আরবের আরো 3টা যে দেশ আছে, লিবিয়া বলি, তিউনিসিয়া বলি কিংবা ইয়েমেন বলি, সেগুলোর মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেখান থেকে 2010 এবং 2012 এর মাঝে দীর্ঘ 2 বছর ধরে আরব স্প্রিং এন্টায়ার আরবে কিন্তু উত্তাপ ছড়ায়। পরবর্তীতে যা হয়, স্বৈরাচার যিনি ছিলেন হোসনি মোবারক, তার আলটিমেটলি পতন ঘটে। পতন ঘটার পরে দেশের যে সামগ্রিক যে ক্ষমতা আছে বা রাষ্ট্রীয় ক্ষমতা আছে সবকিছু চলে যায় আর্মির হাতে বা সেনাবাহিনীর হাতে। সেখান থেকে জনগণ পুনরায় তাদের ভোটাধিকারের যে ক্ষমতা সেটা নিজেদের মাঝে নিয়ে আসতে সক্ষম হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে তারা আবার ভোটাধিকার প্রয়োগ করে এবং নতুন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা কিন্তু ক্ষমতায় আসে। পার্শ্ববর্তী দেশ যদি তিউনিসিয়ার কথা বলি, সেখানেও কিন্তু একনায়ক ওই সময়টাতে পতন হয় এবং নতুন প্রেসিডেন্ট আসে। আলটিমেটলি কি রেজাল্ট পরবর্তীতে ভালো হয়েছিল? চলেন মিলিয়ে নেই। হিস্ট্রি রিসার্চ করলে দেখা যায় তৎকালীন সময়ে হোসনি মোবারক যিনি একনায়ক ছিলেন, তখনকার সময় $1 ইজ ইকুয়াল টু 6 ইজিপ্টিয়ান পাউন্ড ছিল, যেটা পরবর্তীতে আব্দুল ফাত্তা যখন নতুন করে প্রেসিডেন্ট হয় জনগণের ভোটের মাধ্যমে, তখন আসার পরে আস্তে আস্তে সেই $1 ইজ ইকুয়াল টু 42 মানে 42 ইজিপ্টিয়ান পাউন্ড হয়ে যায়। আলটিমেটলি দেশে করাপশন বেড়ে যায় এবং জনগণ একটা সময় ফিল করা স্টার্ট করে যে দেশে যোগ্য লিডার বা কোন একটা গার্ডিয়ান থাকতে হবে যাকে যে সবকিছু বলা যাবে, সেটার বড়ই অভাব দেখা দেয়। যেটা পরবর্তীতে তিউনিসিয়া যে পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিয়েছিলাম, সেখানেও সেম একই ধরনের রেজাল্ট আসে। বর্তমানে আমরা যদি এই 4টা আরব দেশের কথা বলি, লিবিয়া, ইয়েমেন, ইজিপ্ট এবং হচ্ছে তিউনিসিয়া, 4টা দেশের একটা দেশও কিন্তু প্রপারলি সুখে শান্তিতে নেই এবং জনগণ কিন্তু সেখানে ভালো নেই, বিকজ অফ এক্সট্রিম করাপশন, বিকজ অফ দ্য লুজ অর লেস প্র্যাকটিস অফ ল। সো এই জায়গা থেকে জনগণ পরবর্তীতে রিয়েলাইজ করতে পারে তারা নতুন যে বসন্ত শহরে আনার জন্য যে আন্দোলন করেছিল, গণজাগরণের আন্দোলন, সে আন্দোলনটা পরবর্তীতে কিন্তু বৃথা যায়। এবং বৃথা যাওয়ার পরবর্তীতে যে রেজাল্ট আসে সেটা কিন্তু আমরা বর্তমানে এন্টায়ার যে মধ্যপ্রাচ্য অথবা আরব, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে ডলারের রেটও কিন্তু অনেক বেড়ে গিয়েছে সেই দেশগুলোতে এবং এক্সট্রিম করাপশনের কারণে লিভিং স্ট্যান্ডার্ড বা লাইফ স্ট্যান্ডার্ড যদি বলি, সেটা কিন্তু যথেষ্ট নিম্নমুখী। এবং ওই সময়টা থেকে শুরু করে এখন পর্যন্ত যেই লেভেলের দুর্নীতি হচ্ছে বা যেই লেভেলের হচ্ছে ছিনতাই কিংবা ডাকাতি হচ্ছে ওই পার্টিকুলার কিছু কান্ট্রিতে, সেটা কিন্তু বাংলাদেশে আমরা ইমাজিন করতে পারি না। সো আলটিমেটলি কি রেজাল্টটা ভালো হয়েছিল? এখন আমি বলি এতক্ষণ আরব স্প্রিং বা আরব বসন্ত নিয়ে কেন কথা বললাম। বর্তমানে বাংলাদেশে যে নতুন গণ অভ্যুত্থান হয়েছে, নতুন স্বাধীন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ 2.0, সেখানে কিন্তু আমরা
লিডারশিপ কোয়ালিটি যদি বলি বা লিডারশিপ কোয়ালিটির কথা যদি বলি, যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো লোক, যেটা হচ্ছে নট রাষ্ট্রীয়ভাবে আশেপাশে আমাদের যেটা প্রত্যেকটা স্টেট অথবা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু যথেষ্ট যোগ্যতার অভাব আছে, যথেষ্ট লিডারশিপ স্কিলের অভাব আছে। আপনার যদি ব্যক্তিগত কোনো দাবি থাকে, আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে, সেটা যে আপনি পেশ করবেন সেই অনুযায়ী জায়গা অথবা সেই অনুযায়ী যথার্থ মানুষ কিন্তু সংখ্যায় খুবই কম, আমরা পাচ্ছি না। ওই জায়গা থেকে আমি মনে করি প্রিভিয়াস ওয়ার্ল্ড ওয়াইড ৩০ বছরের হিস্ট্রি যদি রিসার্চ করি, সেখানে কিন্তু আরব বসন্ত কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রেভলিউশন জনগণের পক্ষ থেকে। এবং আলটিমেটলি সেটার রেজাল্ট কি হয়েছে, সেটার রেজাল্ট কিন্তু আলটিমেটলি ভালো হয়নি। কজ স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা জানি, জনগণ স্বাধীনতা তো অর্জন করেছিল কিন্তু সেটার যে ওয়েট সেটা ক্যারি করতে কিন্তু ব্যর্থ হয়েছিল। বর্তমানে আরবের মানুষ এখনো আফসোস করে সেই আরব বসন্তের হিস্ট্রি নিয়ে, যখন তারা অর্জন করার পরে তাদের পরবর্তীতে মনে হয়েছিল সাকসেসটা অর্জন করার পর আর কি, যে আমরা যেটা করলাম সেটা কি আদৌ ঠিক ছিল, আমরা কি আগে আরো ভালো ছিলাম নাকি বর্তমানে এখন আরো বেশি করাপ্টেড কান্ট্রি আমাদের হয়ে গেছে, আমরা কিভাবে সেটা থেকে প্রতিহত করে একটা ভালো দেশ হিসেবে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারবো, এই বড় একটা কোয়েশ্চেন কিন্তু এখন তাদের মনের মধ্যে আছে। ওই জায়গা থেকে আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশের খুবই সতর্ক থাকা উচিত। প্রিভিয়াস যে পলিটিক্যাল অথবা ইকোনমিক্যাল হিস্ট্রি আছে অনেক বড় বড় রেভলিউশনের, সেখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের যেন ওই রকম পরিণতি না হয় সেই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। বর্তমান ইন্টারিম যে গভর্নমেন্ট আছে, আনডাউটেডলি সেখানে ব্রিলিয়ান্ট কিছু মানুষ আছে। পার্সোনালি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ফ্যান। আমি যখন স্কুল বা কলেজ লাইফে ছিলাম বা ইউনিভার্সিটি লাইফে ইভেন, তখন থেকে আমি তাকে ভীষণ রকমের পছন্দ করি বিকজ অফ হিজ এক্সট্রিম লেভেল অফ ব্রিলিয়েন্সি অ্যান্ড অলসো সেন্স অফ হিউমার। সো তিনি হচ্ছে অসাধারণ একজন মানুষ। চরমভাবে বিশ্বাস করতে চাই যে ২ মাসে তো একটা গভর্নমেন্ট সবকিছু দেশকে প্রোভাইড করতে পারবে না, সব ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু আমাদের অ্যাটলিস্ট ১০০ দিন একটা সরকারকে বা একটা সরকারি দলকে সময় দিতে হয়। পরবর্তীতে তখন বোঝা যায় যে ১০০ দিন পরে ওই গভর্নমেন্ট কতটুকু কি দেশের জন্য করতে পেরেছে, অথবা তাদের যে ফ্রেমওয়ার্ক আছে সেটা কতটুকু বাস্তবায়ন করার মতো যুক্তিযুক্ত। এবং আরব বসন্ত নিয়ে এতক্ষণ ডিসকাস করার রিজনই হচ্ছে বাংলাদেশে যে স্বাধীনতাটা আমরা অর্জন করতে পেরেছি, দিন শেষে সবাই, প্রত্যেকটা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনডাউটেডলি চাই যে বাংলাদেশটা ভালো থাকুক, আমরা যেন সুখে শান্তিতে ভাই ২টার ৪টা ডাল ভাত খেয়ে থাকতে পারি। ওই জায়গা থেকে আরব বসন্ত টাইপের যে রেভলিউশনগুলো ঘটেছিল, যা পরবর্তীতে ব্যর্থতায় রূপ নিয়েছে, সেই রকম যেন বাংলাদেশের নতুন স্বাধীনতাটা না হয়। আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং আমাদের যার যার জায়গা থেকে নতুন যে গভর্নমেন্ট আছে, ভাই দিন শেষে দেশটা কিন্তু আমাদেরই। এই দেশে যদি কোনো প্রবলেম হয় সেটা সবাই মিলে একসাথেই ফেস করতে হবে। দেশে যদি কোনো ভালো কিছু হয়, সেই আনন্দটা, সেই সাকসেসটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের। ফর এক্সাম্পল, বাংলাদেশ যদি এখন একটা ভারতকে সেকেন্ড টেস্ট, ফার্স্ট টেস্ট মনে জিতবে না, সেকেন্ড টেস্টটা যদি হারাই দিতে পারে, ওই হ্যাপিনেসটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে প্রত্যেকটা মানুষের মাঝে। সো এই জিনিসটা বুঝতে হবে, দেশ ভালো যখন থাকবে তখন আমরা সবাই ভালো থাকবো। সো এখানে কোনো দলেরও কোনো প্রয়োজন পড়ছে না, কোনো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যদি আমরা একসাথে থাকি ভাই, তাহলে কিন্তু দেশটা ভালো জায়গায় যাবে। না হলে কিন্তু আরব বসন্তের মতো এত লম্বা সময় ধরে আমাদের সাফার করে যেতে হবে, যেটা প্রত্যেকটা মানুষকে জনে জনে, ঘরে ঘরে যেয়ে প্রভাব বিস্তার করবে এবং এটার একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। সো আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা দেশকে বা দেশের সরকারকে সহায়তা করি। আলটিমেটলি আশেপাশে যদি কোনো অপরাধ দেখি, সেটাকে যেন কঠোর হাতে প্রতিহত করি। সবাই ভালো থাকবেন এবং বিষয়টা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।